আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান খান, জয়ামিলা বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আজকে 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস, 5ই জুন 2026। তো এখানে আসলে আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি। যে পোস্টার আসলে আমার তৈরি করা না, এটা আমার বন্ধু। সেটা হলো যে আমরা দেখতেছি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তাদের একটা ইকো ক্লাব মাধ্যমে তারা এটাকে করছে। আমার বন্ধু আনোয়ার সাদাতের ফেসবুক থেকে আমি নিছি। ঠিক দেখতে সুন্দর এবং এখানে কিছু তথ্য আছে, সেজন্য আমি এখানে নিছি। এবং এই পরিবেশ আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে আমি আলোচনার শুরুর দিকে এই পরিবেশ ডেটা, এনভায়রনমেন্টাল ডেটা কি সেই সম্বন্ধে একটু আলোচনা করবো। এরপরে আমাদের এটা গুরুত্ব বা আমাদের করণীয় কি আলোচনা করবো। আর এটা আসলে অনেক লম্বা আলোচনা, যার জন্য আজকে এক পর্বে হয়তো বা পুরা জিনিস কভার করা যাবে না। আমি আশা করতেছি এটা কয়েকটা পর্বে আমরা শুরু করবো, যা বিশেষ করে ইয়ং যারা আছে, বিশেষ করে যারা শিক্ষার্থী যারা আছে, আশা করি যে তারা এখান থেকে অনেক কিছু শিক্ষা পাবে। প্রথমে যদি আমরা আসি যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, এই জিনিসটা আসলে কি। আমরা যদি দেখি, এই যে দেখা যাচ্ছে যে আমরা উইকিপিডিয়া থেকে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, এটা বলা হয় যে সেলিব্রেট অ্যানুয়ালি অন 5 জুন। প্রতি বছরই মোটামুটি 5ই জুনে এটা পালিত হয়। 1973 সালে এটা, 74 সাল থেকে এটা পালিত হচ্ছে। ঠিক আছে, 1972 সালে তারা ইউনাইটেড নেশন এটা করছেন, প্রতি বছরই এটা হয়। এবং সবচাইতে এখানে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ জিনিস ছিল হলো যে এবার রিও ডি জেনিরো, ব্রাজিলে, আমরা তখন ইন্টারমিডিয়েট ছাত্র, আমাদের রচনা প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম। যাক, সেবার থেকে আমরা মোটামুটি সব জায়গায় এটা পালিত হচ্ছে। এবং মজার ব্যাপার হলো আমাদের বাংলাদেশে একবার পালিত হয় 2010 সালে, রংপুর, বাংলাদেশে। মেনি স্পেসিস, ওয়ান প্ল্যানেট, ওয়ান ফিউচার, এই টাইটেলে হয়। তখন আমি ইংল্যান্ডে ছিলাম, তো আমরা এক ধরনের কম্পিটিশনে পুরস্কার পেয়েছিলাম। তখন এটা কোথায় হচ্ছিল লোকজন জানতো না, তখন থেকে আমি জেনেছি। এবং এখানে যেটা দিয়েছিল যে ফোকাস অন বায়োডাইভার্সিটি, লোকাল রংপুর, গ্লোবাল পুশ। আমরা আবার ফিরে যাচ্ছি মেইন বিষয়ে। এখানে এখানে আমাদের যে করণীয় গুলি বলা হয়েছে বিশ্ব পরিবেশ দিবসে কি কি। একটা হলো বৃক্ষরোপণ করি, পরিবেশ দূষণ কমায়, পানির অপচয় রোধ করি, জলবায়ু সচেতনতা বৃদ্ধি করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ করি। এর মধ্যে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো পরিবেশ দূষণ কমায়। আমরা অনেকে মনে করি যে পরিবেশ একটা বড় ব্যাপার, এখানে বায়ু, এই ইয়ের ওজোন স্তর বা বা ভূপৃষ্ঠ পানি বাড়বে বা ঝড় বৃষ্টি হবে, আমার এটা এখন ব্যাপার না। কিন্তু প্রতিদিন আমি ভাবে আমাদের পরিবেশকে দূষণ করতেছি এবং আমি নিজে এর জন্য ভুক্তভোগী হচ্ছি। কিভাবে? উদাহরণ দিই। আমাদের বাংলাদেশের লোকদের একটা অভ্যাস হইল, আমরা যেখানে সেখানে ময়লা ফেলে। আপনারা দেখবেন ময়লা জানিয়ে কোথায় ফেলবে? ড্রেন। আর আমাদের কাছে মনে হয় যে নদী, পানি বা ড্রেন এটা হলো অবাধ, অতএব এখানে যতই ময়লা ফেলি না কেন কোনো সমস্যা নেই। আমাদের আগে একটা প্রবাদ বাক্য ছিল কি, যে সোনার আংটি বেগাও ভালো, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। তো সেখানে যদি নদী প্রবাহমান যদি পানি থাকে, সেটা আমরা মনে করি প্রবাহমান পানি, এর পানি ভালো। কিন্তু আজকে এই ময়লা যে কোনো জায়গায় ফেলতে ফেলতে নদীর এই অবস্থা হয়ে গেছে যে নদী আজকে যদি বুড়িগঙ্গার পানি, এই বুড়িগঙ্গার পানিতে উজু করাও যাবে না, তাই না? এবং বিভিন্ন নদী, খালি বুড়িগঙ্গা না, বিভিন্ন নদী। আমি নদী দূষণ নিয়ে আরেকদিন আলোচনা করবো, কিন্তু জাস্ট এটা বলতেছি যে যে ময়লা সব জায়গায় আমরা ময়লা ফেলতে 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 এরকম তৈরি ফেলতেছি যে আমরা একশো নদীর পানি দূষিত হয়ে গেছে। নদীর পানি পান করা তো দূরের কথা, মানে গায়েও দেওয়া যাচ্ছে না। এবং সেখান থেকে আজকে মাছ না বললেই, নাই বললেই চলে। আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে আসলে কোন মাছ ভালো, পুকুর হাওর না নদীর মাছ, আমরা অনেকে পুকুরের মাছ খাইতে চাই না, যে পুকুরের মাছে হেভি মেটাল বেশি। কিন্তু আমাদের গবেষণায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, গবেষণার কাছে রেফারেন্সও আছে, যে ইয়ের মাছ কি বলে, এই হাওরের মাছে এবং নদীর মাছে হেভি মেটাল পুকুরের মাছ থেকে বেশি। কারণটা কি? এই যে আমরা যে ময়লা ফেলার কারণে, ময়লা ফেলার একটা বড় জিনিস হলো ব্যাটারি। এখন আগে ডিশ ছিল না, এখন তো ডিশ চলে আসছে। ডিশ বা বিভিন্ন কারণে আমরা ব্যাটারি যেখানে সেখানে ফেলাই দিচ্ছি।
আমি ইংল্যান্ডে যখন পড়াশোনা করতাম তখন দেখলাম শুধুমাত্র ব্যাটারি আলাদাভাবে তারা কালেকশন করতো, তাদের ময়লা তো কালেকশন করার ই ছিল, ছোট্ট একটা পাত্র ছিল শুধুমাত্র ব্যাটারি। তখন বুঝি নাই যে এই ব্যাটারি কেন কালেকশন করতে হয়। বাংলাদেশে আসার পর বুঝতেছি যে আমরা যেখানে সেখানে ব্যাটারি ফেলি, আর যখন বৃষ্টি হয় বৃষ্টির পানির কারণে এই ব্যাটারি কি হচ্ছে, জলাশয়ে চলে যাচ্ছে। আর এই জলাশয়ে যায় নদীতে হেভি মেটাল, বিশেষ করে লেজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা আসতেছে, আমাদের যেটা ধারণা ছিল যে এই হেভি মেটাল এই শীতকালে বেশি হবে, যেহেতু পানি কম, ময়লা থাকে বেশি। আর বর্ষাকালে তো ফ্রেশ পানি, সেখানে হেভি মেটাল কম হবে। কিন্তু যখন আমরা গবেষণা করছি সুরমা এবং হাকালাকু হাওরে, আমরা যে গবেষণা করি সেই গবেষণায় আমরা দেখতে পাই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা পেপার পাবলিশ হয়েছে, পেপারের নাম সিজনাল ডায়নামিক্স অফ হেভি মেটাল কনসেন্ট্রেট ওয়াটার অ্যান্ড ফিশ ফ্রম হাকালকি হাওড়া, বাংলাদেশ। আমরা হাকালকি হাওরেও কাজ করেছি, আরেকটা কাজ আমরা করেছি সুরমা। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম, যেমন হাকালকি হাওরের কথা যদি আমরা বলি, হাকালকি হাওরে আমাদের গবেষণা দেখা গেছে যে শীতকালে এই হেভি মেটালের পরিমাণটা কম এবং বর্ষাকালে এই হেভি মেটালটা বেশি। এর কারণ কি, কারণ গবেষণা করতে আমরা দেখলাম যে এই বর্ষায় আমাদের কি হচ্ছে, বর্ষার সময় আশেপাশের যে ব্যাটারি গুলো সবগুলো কোথায় চলে যাচ্ছে, এই পানির মধ্যে যাচ্ছে। আর পানির মধ্যে যাওয়ার কারণে তাদের কি হচ্ছে, হেভি মেটাল কনসেন্ট্রেশন বাড়তেছে। এবং বিশেষ করে আমাদের লেগ, এই লেগটা মারাত্মক। আর একটা জিনিস যেটা দেখা দিচ্ছে যে এই ইয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, এই হেভি মেটালের কথা যখন আসছে, সেটা হইলো যে আমাদের এই বর্ষাকালে আমরা নৌকা চালাই, বিভিন্ন নৌকা। আগে তো পাল তোলা নৌকা চলতো, এখন তো মেশিনের নৌকা। আর ভরাটুয়ারি মেশিন চলতেছে, আমরা দেখি ওখানে কিন্তু তেল পড়তে থাকে। আর এই যে তেল, যে কালো তেল, এই তেলের মধ্যে কি থাকে, লেড। যার জন্য আমাদের এখানে যে গবেষণা, আমরা লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এবং কয়েকটা হেভি মেটাল নিয়ে আমরা কাজ করছি। তার মধ্যে আমরা যেটা দেখছি, সমস্যাটা কোনটা, এই লেজটা হলো বাংলাদেশে সমস্যা, বিশেষ করে সিলেট এলাকায় এই লেজের অবস্থাটা মারাত্মক আকার ধারণ করছে। অন্যান্য হেভি মেটাল যেমন ক্রোমিয়াম, ক্রোমিয়াম কিন্তু অত বড় সমস্যা হয় নাই, ক্রোমিয়াম অত বেশি সমস্যা হয় নাই। ক্যাডমিয়ামও যে আমরা দেখতেছি, ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম অত বড় সমস্যা হয় নাই। বড় সমস্যা হয়েছে কোথায়, শুধুমাত্র লেজই তখন মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। এবং এই যে আমরা যেখানে সেখানে ময়লা ফেলার কারণে ময়লা পানিতে চলে যাচ্ছে। তারপরে এখন রং করতেছি, রং করার পরে রঙের বৃষ্টির পানি, এইটা মারাত্মক আকার। এবং এই যে ময়লা যেখানে ফেলা হচ্ছে ব্যাটারির কারণে, ব্যাটারি যেখানে সেখানে তো খালি পানির মধ্যে যাচ্ছে না, অনেক সময় আমরা মাটির মধ্যে ফেলতেছি। এই মাটি থেকে কি হচ্ছে, গরু ঘাস খাচ্ছে। এই ঘাস খাওয়ার মাধ্যমে, সে তো ব্যাটারি ছোট জিনিস, সে দেখতে পারতেছে না, সে কি করতেছে, ব্যাটারি খেয়ে ফেলতেছে। এবং এই ব্যাটারি খেয়ে ফেলার কারণে আমরা দেখতে পারতেছি এই গরুর দুধেও লেড পাওয়া যাচ্ছে। এবং এই লেড দূষণের উপর আমরা আরেকটা ভিডিও আমার আছে, তারপরে একটু বলি যে লেড দূষণ, লেডযুক্ত খাবার, দুধ হোক বা মাছ হোক, এটা হেভি মেটাল খাওয়ার কারণে বা এমনকি বাতাসও ভেসে যাচ্ছে। এই লেড যে ব্যাটারি গুঁড়া হয়ে যাচ্ছে, সেজন্য বাতাসও ভেসে যাচ্ছে। এবং এটার কারণে আমাদের শিশুরা বুদ্ধি কম। তো আমাদের যেটা বলতেছি যে আমাদের একটা অভ্যাস, আমাদের একটা ধারণা যে আমাদের গরিব মানুষ যেখানে সেখানে ময়লা ফেলবো, এই গরিব মানুষগুলো এই ময়লাগুলো কালেকশন করবে। তো বিদেশে যদি দেখেন, বিদেশে তারা কিন্তু ময়লা সেগ্রিগেট, অর্থাৎ আলাদা আলাদা করে। অর্থাৎ জৈব যৌগ আলাদা, প্লাস্টিক আলাদা, কাঁচ আলাদা। তখন কিন্তু আমরা এগুলোই করি, কিন্তু আমাদের অভ্যাস কি সমস্ত ময়লাগুলো আমরা একত্রিত করবো, করার পরে তারপরে গরিব মানুষরা তারা হয়তো কাগজ আলাদা করবো। কেন, আমরা যদি আলাদা করি অসুবিধা কোথায়? আমরা যদি যখন আমরা তৈরি করি, আমাদের ঘরেই তৈরি হয়, প্লাস্টিক আর কিন্তু একসঙ্গে হয় না। আমরা আলাদা কাগজের জন্য আলাদা ই রাখলাম, বিন ব্যাগ রাখলাম, প্লাস্টিকের জন্য আলাদা রাখলাম। এবং সেই ক্ষেত্রে আমরা অর্গানিক যেগুলো, সেগুলো কিন্তু আমরা জৈব সার হোক বা বায়োগ্যাস হোক তৈরি করতে পারি। প্লাস্টিক আমরা আলাদা হয়তো বিক্রি করে দিতে পারি, বা সেখান থেকে ডিজেল বা অন্য জিনিস তৈরি করতে পারি। আমি একটা উদাহরণ দিই। আমার তখন দুই ছেলে ছিল, একজন ক্লাস ওয়ানে পড়তো, একজন টু এ পড়তো। আমি তো পিএইচডি করছি ইংল্যান্ড থেকে, তারা তখন বাংলাদেশে কেবল আসছে। আমরা ট্রেনে করে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলাম। তো আমার দুই ছেলে চীনা বাদাম খাওয়ার পরে তারা হাতের মধ্যে এই বাদাম খোসাগুলো রাখছে। রাখার পর কি যেন খুঁজতেছে, তোর মা যে কি খুঁজতেছে, বললাম আমার বিন ব্যাগ কোথায়। তো বলে এটা বাংলাদেশ, এখানে নাই, বিন ব্যাগ নাই। তো বললো যে তাহলে এই খোসা কি করবো, মা বলছে নিচে ফেলাইতে। নিচে ফেলাইতে তো ডাচি হয়ে যাবে, যদি সে ইংলিশে কথা বলতো, তো সে ডাচি হয়ে যাবে। তখন তোর মা তাকে বলতো তাহলে জান্নাতে ফেলে দেয়, এনভায়রনমেন্টাল পলিউটেড হবে। তাদের বয়স এখন কত, ওয়ানে বা টু এ পড়ে। হ্যাঁ, তারা এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে তারা কত চিন্তিত, কারণটা কি, কারণ তারা লেখাপড়া করছে কোথায়, ইংল্যান্ডে। তারা জানে যেখানে সেখানে ময়লা ফেলা
যাবে না। আর আমাদের দেশে শিক্ষিত লোকরা, আমি সেদিন ট্রেনে করে যাচ্ছি চিটাগাং থেকে ঢাকায়, এখন এই যে সোনার বাংলা ট্রেন, এখন কিন্তু ওই যে বড় বড় ট্রেন গুলো ময়লা ফেলার জন্য ঝুড়ি রাখা হয়। তারপরে একটা লোক দেখে চীনা বাদাম খাচ্ছে, চীনা বাদাম খাইতে খাইতে যেখানে খাচ্ছে সেখানেই খোসা ফেলতেছে। আমি তাকে বললাম এখানে তো বিন ব্যাগ আছে, রাগ হয়ে গেল, হ্যাঁ আমি কি হ্যাঁ ওইখানে যাই আমি কি করবো। তো আমাদের ধারণা হলো যে গরিব মানুষ এই করবো। হলে থাকতে আমি আমি একবার হলের কোর্স, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো একটা হলের কোর্স ছিলাম। আমি প্রত্যেকটা রুমের সামনে সামনে বিন ব্যাগ দিয়ে দিলাম, ছাত্রদেরকে মানাইতে পারি না, ছাত্র যেখানে সেখানে ময়লা ফেলতে থাকে। এবং পরে অনেক বলার পরে বিন ব্যাগ দিলাম, এবং পিছনে হলের পিছনে একটা গর্ত রাখছিলাম যে যাতে ক্লিনার যায় সেখানে ময়লা ফেলে। ক্লিনার দেখলাম 5 তলা থেকে সে সরাসরি ওই ময়লাটাকে নিচে ফেলছে। তারপরে দেখলাম এই যে আমাদের কিছু কিছু হলের সামনে দিয়ে যাইতে গেলে ভাত পচা দুর্গন্ধ বের হয়। তো এই ইউনিভার্সিটিতে তো নিশ্চয়ই কোনো কম শিক্ষিত লোকরা যায় না, শিক্ষিত লোকরা যায়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি যে পচা জিনিস বা যেখানে সেখানে ফেলতেছে গন্ধ। এবং এটার কারণে তো আমরা নিজেরাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আরেকটা উদাহরণ দিই যে যে পরিবেশ দূষণের, ময়লা ফেলার কারণে আমরা একটা জিনিস খাইলাম, খাওয়ার প্যাকেটটা সাথে সাথে ওখানে ফেলাই দিই। এখন এখন তো বিভিন্ন জায়গায় ড্রেন হয়ে যাচ্ছে, এবং ড্রেন যেটা হচ্ছে, ড্রেন তো চারিদিকে পাকা, উপরেও পাকা, চারিদিকে পাকা, ছোট্ট একটা গর্তের মতন থাকে, এই গর্ত দিয়ে পানি বের হতে পারে। এখন আমি যে ওই যে প্লাস্টিকটা যেটা ফেলাচ্ছি, এই প্লাস্টিকটা যায় ওই গর্তকে আটকাই দিচ্ছে। যে আমি সিলেটে বিভিন্ন জায়গায় গেলাম, আমি একই অবস্থা, গর্তটা আটকাই দিচ্ছে। দেওয়ার পরে এখন আর পানি বাইরে হতে পারতেছে না, ওই যেখানে পানি জমা হয়, বৃষ্টি হলেই ওখানে পানি জমা হয়ে যাচ্ছে। এবার আমি আমার বাড়ি যেহেতু কুষ্টিয়া ভেড়ামারা, আমি গেলাম ভেড়ামারা হাই স্কুল পাশে একটা বড় মসজিদ আছে, মসজিদের পাশে আগে পুকুর ছিল, বৃষ্টি হলে আগে কি হইতো এই পুকুরে পানি চলে যেত। এবার দেখলাম যে কি এই পুকুরের পাশ দিয়ে বড় একটা ড্রেন তৈরি দিচ্ছে, ড্রেনের পাশে ছোট ছোট গর্ত করে দিচ্ছে, আর এই ময়লাগুলো আটকে গেছে। বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে যখন বৃষ্টি হচ্ছে পানি জমে যাচ্ছে। কেউ হয়তো কোনো গরিব লোক বা কেউ এসে ড্রেন থেকে প্লাস্টিক এটা সরাই দিচ্ছে, তারপরে পানি আবার পড়তেছে। তো একটা হলো যে ড্রেনটা এত ছোট করা বাংলাদেশের জন্য আসলে এটা ঠিক কিনা, যে যে এত চিকন ড্রেন করা। আর 2 নম্বর হলো আমরা যেখানে সেখানে কেন এই যে প্লাস্টিকের জিনিস ফেলবো। আমার পরিচিত একটা লোক সৌদি আরবে যাচ্ছিলেন, গাড়িতে করে যাচ্ছে, জুস খাচ্ছে, জুস শেষ করার পরে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, সে প্যাকেটটা ইয়ের মধ্যে ফেলাই দিল, কোথায়, ওই মরুভূমির মধ্যে। তখন পাশে লোক হারাম হারাম চিল্লে। তারপরে যেটা বললো যে আমাদের ইমানের অঙ্গ হইলো কয়টা, 77টা। আমরা জানি, যারা আমরা মুসলিম জানি যে ইমানের 77টা অঙ্গ। তার মধ্যে সবচাইতে যে লাস্ট যে অঙ্গ সেটা কি, রাস্তা থেকে কষ্টদায়ক পদার্থ সরাই ফেলা। তাহলে এখন আমি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু না ফেলাই, আমি যদি রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু ফেলাই, আমি মনে করি কাটা পেশাব পায়খানা এককালে কষ্টদায়ক, কারণ এই যে পলিথিন ফেলানো হয়, প্লাস্টিক ফেলানো, এটা তো কষ্টদায়ক বস্তু না। এর মধ্যে আমি কি হচ্ছে, এই যে পানি ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, তার মধ্যে এটা তো ক্ষতিগ্রস্ত। তার মানে আমি কি ইমানের বিপরীত কাজ করতেছি কিনা? হ্যাঁ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেখানে বলা হচ্ছে যে ইমানের 77টা অঙ্গ, তার মধ্যে বলা হয়েছে লাস্ট যেখানে সেখানে কি করা যাবে না, যে রাস্তাতে কষ্টদায়ক পদার্থকে সরানো ইমানের অঙ্গ। তাহলে রাস্তার মধ্যে কষ্টদায়ক পদার্থ ফেলানোটা মানে ঠিক বিপরীত। সেজন্য যেখানে সেখানে ড্রেনের মধ্যে ফেলানো যাবে না, রাস্তার মধ্যে নয়। এখন তো বিন আছে। আরেকটা যেটা সমস্যা, যেমন আমার ইউনিভার্সিটি আমি দেখলাম, আমাদের তখন বিন ছিল না, আলহামদুলিল্লাহ আমি তখন একটা বিন দিলাম। এই বিশেষ করে যারা ক্লিনাররা যায় কষ্ট করে বিনের মধ্যে এটা ফেলে না, দেখা যাচ্ছে ময়লাগুলো সমস্ত জায়গায় পড়ে আছে, কোথায় বিনের চারিদিকে। অনেকে তো আমার ক্ষোভ প্রকাশ করলো। এই জন্য আমাদের আসলে সবচেয়ে যেটা বড় সমস্যা, আমাদের হলো ক্লিনার হলো একেবারে নিচু শ্রেণী, অর্থাৎ চাকরির বাজারে সবচেয়ে যে নিচু শ্রেণী যারা, এই তাদেরকে আমরা ক্লিনার কাজ দিই। অথচ যদি আমরা বিদেশে দেখি, বিদেশে যে অনেক পিএইচডি হোল্ডার যারা পিএইচডি করতেছে, পিএইচডি করার সময় পার্ট টাইম কাজ করবে, কি কাজ করবে, দেখা যাচ্ছে যে ক্লিনারে কাজ করতেছে। আমার ছেলে যখন ক্যান্সারে আক্রান্ত, আমি হসপিটালে বসা, তখন দেখলাম একজন ক্লিনার আসলো। এই ক্লিনারকে আমি চিনি, সে নিউক্যাসল ইউনিভার্সিটি কি করতেছে, পিএইচডি করতেছে। সে যখন সে যে হাইজিনিক বিষয়গুলো জানে, কিন্তু আমরা ক্লিনার অশিক্ষিত লোকজন, তারা এই হাইজিন টাইজিন এত কিছু বোঝে না, জাস্ট আমরা যেখানে সেখানে ময়লা ফেলতেছি। আর তারা কেন, আমরা শিক্ষিত লোকরা যারা ছোটকাল থেকে আমরা বড় হচ্ছে, আমরা বিদেশে পিএইচডি লেখাপড়া করে আসছি, আমরাও যেখানে সেখানে ময়লা ফেলতেছি। আর এই ময়লা ফেলার কারণে আমি কি হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জন্য এখন থেকে আমাদের অঙ্গীকার হওয়া উচিত, আজকের আলোচনায় যেটা আমরা বলতে পারি, যে আজকের আলোচনায় আমরা যদি সামারি করি, যে আমরা যেখানে সেখানে কি করব না, ময়লা ফেলবো না, এবং ময়লাকে সেগ্রিগেট করবো, অর্গানিক ইনঅর্গানিক। যদি অন্য কিছু নাও করতে পারি, অন্ততপক্ষে অর্গানিক আলাদা, ইনঅর্গানিক প্লাস্টিক কাগজ এগুলো আলাদা। আর যদি চারটা আলাদা করতে পারি তাহলে ভালো। আর ব্যাটারি গুলো যেখানে সেখানে কোনো অবস্থাতেই ব্যাটারি ফেলবো না, ব্যাটারির জন্য আলাদা আমাদের বাক্স, আমাদের করা দরকার, কি বলে, ওই ব্যাগ রাখা দরকার। এবং যারা সিটি কর্পোরেশনে আছে বা মন্ত্রী, আমার জানি না আমার এই বক্তব্য কোনো মন্ত্রী বা হাই পজিশনে কারো কাছে যাবে কিনা, যদি যায় আমরা এই করবো, ব্যাটারিকে যে কোনো সময় ফেলানো যাবে না, ব্যাটারিকে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে, ব্যাটারিকে আলাদাভাবে কালেকশন করতে হবে, ব্যাটারিকে আলাদা কালেকশন করে ব্যাটারি মাটির নিচে গভীর ভাবে পতিত করতে হবে, যাতে এইটা না হয়।
ইয়ে সময় বর্ষাকালেও যে নৌকাগুলো যে তেলটা যাতে পানির মধ্যে না যায় সেটা চেষ্টা করি। নাহলে যদি এভাবে পরিবেশ দূষিত হয় তখন কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হব, ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। আজকের যে আমাদের যেটা বলছিলাম যে পর্ব করব বিশ্ব পরিবেশ দিবসের, আজকের পর্ব 1 আমরা এখানেই শেষ করছি। আপনাদের অনুভূতি আমাকে জানান যে কেমন লাগলো ভিডিওটা। আমরা এরপরে এর অপচয়, তারপরে যে বিভিন্ন ক্ষতিকারক যে দিক, যেমন চামড়া, আমরা দাম কেন কম পাচ্ছি, এটার কারণও কিন্তু পরিবেশ। এগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আস্তে আস্তে আবার দেবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আশা করি নেক্সট পর্ব আপনারা এনজয় করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।